ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে কিন্তু একটা নতুন সরকার চলে এসছে। তো এই সরকারটা আসলে কিভাবে গঠিত হলো, কারা আছেন এই নতুন মন্ত্রিসভায়, আর এর গঠন নিয়ে ঠিক কী ধরনের আলোচনা বা বিতর্ক চলছে, চলুন তাহলে পুরো ব্যাপারটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। এই পুরো বিষয়টাতে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা দেখব নির্বাচনের সেই ফলাফলটা, যার উপর ভিত্তি করে এই সরকার তৈরি হয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাব নতুন মন্ত্রিসভায়, দেখব কারা কারা আছেন সেখানে, বোঝার চেষ্টা করব কিভাবে অভিজ্ঞতা আর তারুণ্যকে একসাথে মেলানো হয়েছে। আর সব শেষে জোটের হিসাব নিকাশ আর সরকার গঠন নিয়ে যে নানা রকম কথা চলছে, বিতর্ক হচ্ছে, সেদিকেও একটু নজর দেব। তো যে কোনো গণতান্ত্রিক সরকারের শুরুটা হয় নির্বাচন দিয়ে, তাই না? ক্ষমতার সমীকরণটা পুরোপুরি নির্ভর করে এই নির্বাচনের ফলাফলের ওপর। চলুন প্রথমেই সেই সংখ্যাগুলো দেখে নেওয়া যাক। এখানে ভোটের যে ভাগাভাগি সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি একাই প্রায় 50% ভোট পেয়ে গেছে, মানে প্রায় অর্ধেক ভোট। আর তাদের প্রধান জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীও পেয়েছে প্রায় 32% ভোট। বোঝাই যাচ্ছে জোটটা বেশ শক্ত অবস্থানে ছিল। ভোটের এই হিসাবটা যখন আসনে এসে দাঁড়ালো, তখন ছবিটা আরও পরিষ্কার হয়ে গেল। ঘোষিত 297টা আসনের মধ্যে বিএনপি একাই পেয়ে গেল 209টা আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী 68টা আর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে 6টা আসন। এই বিশাল জয় কিন্তু নতুন সরকার গঠনের রাস্তাটা একদম পরিষ্কার করে দেয়। এইরকম একটা বড় জয়ের পর সবার আগ্রহ তো একটাই, নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন। চলুন এবার তাহলে সেই দিকেই যাওয়া যাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন মন্ত্রিসভাটা তৈরি হয়েছে, তার মোট সদস্য সংখ্যা হচ্ছে 50 জন। বাংলাদেশের হিসাবে এটা কিন্তু বেশ বড় একটা মন্ত্রিসভা। এখান থেকে একটা ধারণা করা যায় যে সরকারের পরিকল্পনাও হয়তো বেশ ব্যাপক। এই 50 জনের মধ্যে 25 জন হচ্ছেন পূর্ণমন্ত্রী, আর তালিকায় নামগুলো দেখলেই বোঝা যায় এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো দলের একেবারে সিনিয়র অভিজ্ঞ নেতাদের রাখা হয়েছে। মানে সরকারের নীতি নির্ধারণে তাদের একটা বড় ভূমিকা থাকবে, এটা বলাই যায়। পূর্ণমন্ত্রীদের সাথে আছেন আরও 24 জন প্রতিমন্ত্রী। এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার চোখে পড়ছে। শামা ওবায়েদ বা সুলতান সালাউদ্দিন টুকুর মতো বেশ কিছু তরুণ মুখকে সামনে আনা হয়েছে। আবার জোটের নেতা হিসেবে জোনায়েদ সাকিকেও রাখা হয়েছে। সুতরাং একটা ব্যালেন্স করার চেষ্টা কিন্তু স্পষ্ট। হ্যাঁ, এই মন্ত্রিসভাটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। এখানে অভিজ্ঞতা আর তারুণ্য, এই দুটোকে একসাথে মেলানোর একটা সচেতন চেষ্টা করা হয়েছে। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছেন মির্জা ফখরুল, আমির খসরু, গয়েশ্বরচন্দ্র রায়ের মতো পোর খাওয়া রাজনীতিবিদরা। আর অন্যদিকে এই প্রথমবার মন্ত্রিসভায় এসেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু আর ইশরাক হোসেনের মতো নতুন মুখেরা। বিএনপির একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে এই কৌশলের পেছনে একটা পরিষ্কার লক্ষ্য আছে। লক্ষ্যটা হলো নির্বাচনের আগে দেওয়া কথাগুলো রাখা, প্রশাসনে একটা নতুন গতি আনা, আর সবচেয়ে বড় কথা হলো তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব তৈরি করা। আচ্ছা, মন্ত্রিসভা গঠনের এই কৌশলের আরও একটা দিক কিন্তু আছে। এখানে শুধু যে নির্বাচিত রাজনীতিবিদরা আছেন তা কিন্তু নয়, জোটের নেতাদের তো রাখাই হয়েছে, পাশাপাশি বিভিন্ন বিষয় এক্সপার্ট বা বিশেষজ্ঞদেরও নিয়ে আসা হয়েছে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই টেকনোক্র্যাট মন্ত্রী জিনিসটা আসলে কি? সহজ করে বললে, টেকনোক্র্যাট মন্ত্রী হলেন তিনি, যিনি এমপি নন, কিন্তু কোনো একটা বিশেষ বিষয়ে তার অনেক জ্ঞান বা দক্ষতা আছে, আর সেই দক্ষতার কারণেই তাকে সরাসরি মন্ত্রিসভায় নেওয়া হয়। নতুন সরকারে কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ টেকনোক্র্যাট মন্ত্রীকে দেখা যাচ্ছে। যেমন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তাকেও রাখা হয়েছে। মানে সরকার যে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে, এটা কিন্তু তারই একটা ইঙ্গিত। টেকনোক্র্যাটদের কথা তো গেল, এর বাইরেও সরকার বিরোধী আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরও সরকারে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। যেমন নুরুল হক নূর বা ববি হাজ্জাজের মতো নেতাদের নামও শোনা যাচ্ছে। এর উদ্দেশ্য হতে পারে সরকারটাকে আরও বেশি সবার অংশগ্রহণে তৈরি করা। তো সবকিছু মিলে একটা নতুন সরকার গঠিত হলো। কিন্তু যে কোনো বড় রাজনৈতিক ঘটনার মতোই এই প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি নিষ্কণ্টক ছিল না। কিছু বিষয় নিয়ে বেশ ভালোই আলোচনা সমালোচনা চলছে। তাহলে প্রশ্নটা হলো, এই সরকার গঠন কি একদম বিতর্কমুক্ত ছিল? না, ঠিক তা বলা যাবে না। কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু ভিন্ন মত দেখা গেছে, যা সামনের দিনও আলোচনার কেন্দ্রে থাকতে পারে। সবচেয়ে বড় আলোচনার একটা বিষয় ছিল শপথ গ্রহণ নিয়ে। ব্যাপারটা হলো, বিএনপির যারা জিতেছেন তারা শুধু সংসদ সদস্য বা এমপি হিসেবেই শপথ নিয়েছেন,
কিন্তু তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামী আর এনসিপির যারা জিতেছেন তারা এমপির সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এটা কিন্তু একটা অন্যরকম রাজনৈতিক বার্তা দিচ্ছে। আরেকটা বিষয় নিয়েও বেশ কানাঘোষা চলছে, সেটা হলো অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে মন্ত্রিসভায় নেওয়া হবে কিনা। যেমন ধরুন, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নেওয়ার ব্যাপারে নাকি বিএনপির ভেতরেই কেউ কেউ আপত্তি জানিয়েছেন। মানে দলের ভেতরের সমীকরণও কিন্তু বেশ জটিল। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে তারুণ্য, সাথে আবার বিশেষজ্ঞ আর রাজনৈতিক জোটের নেতারা। এই যে একটা মিশ্রণ, এটা নতুন সরকারের জন্য সামনে কী ধরনের সুযোগ বা চ্যালেঞ্জ নিয়ে আসবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আর এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।